নমস্কার, আমি তোমাদের মিঠুন দা। তো আজ আমাদের সামনে এমন একজন অতিথি উপস্থিত আছে, যাকে পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর আমি বলছি, তিনি হচ্ছেন আমাদের বিখ্যাত আইনজীবী প্রসূন মৈত্র স্যার। তিনি বিশেষ করে আত্মদীপ্ত যে একটা এজেন্সি আছে তার সভাপতি। তো আজ তার সঙ্গে আমরা তাকে পাশে পেয়েছি, তাকে সাথে পেয়েছি। তার থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, গুরুত্বপূর্ণ কিছু বর্তমান পশ্চিমবঙ্গের ভূত ভবিষ্যৎ ওবিসির উপর দাঁড়িয়ে আছে, ওবিসি যে মামলাটা, সেটা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা। তারপর তার সঙ্গে সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি সেটা নিয়েও, এবং আমাদের দিদি যে 2 লক্ষ 3 লক্ষ যে বলেছেন শূন্যপদ রয়েছে, নিয়োগ হবে, অর্থাৎ 2021 সালেও মার্চ মাসে নির্বাচনের আগে একই কথা বলেছিলেন যে আমরা ক্ষমতায় এলেই শিক্ষক নিয়োগ করব। তো আবারও ভোট এসছে, আবারও সেই একই মন্তব্য দিয়েছেন। তো আজকে অনেক কিছুই স্যারের কাছ থেকে জানবো। আমার আইন সম্বন্ধে একদমই ধারণা নেই বললেই বলা চলে, কোনো রকম জানি। তো আমাদের সঙ্গে স্যার যেহেতু আছেন, স্যারকে কিছু প্রশ্ন করব। আর স্যারকে আজকে পেয়ে অশেষ স্যারের প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা যে এইটুকু সময় দেওয়ার জন্য। তো আমরা সরাসরি চলে যাচ্ছি স্যারের কাছে। স্যারের থেকে প্রথম অনেক প্রশ্ন আমি রেডি করে রেখেছি, তো স্যারকে পার্ট বাই পার্ট প্রশ্ন করব। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর সেগুলো আমি অবশ্যই স্যারের থেকে পরে, এখন এটা তো লাইভ করতে পারিনি কারণ আমি সেটআপের প্রবলেমের জন্য, তো পরবর্তীতে হবে। তো স্যার, প্রথমে নমস্কার জানাই আপনাকে আমাদের এই চ্যানেলে, ছোট্ট চ্যানেলে, মিঠুনদার এই চ্যানেলে। আমি মিঠুনদা নামে পরিচিত ইউটিউবে। তো সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। তো অনেক ধন্যবাদ আমন্ত্রণ জানার জন্য মিঠুনদা। আমার সৌভাগ্য যে তোমার মাধ্যমে অনেক ভাই বোনদের কাছে পৌঁছাতে পারছি। ধন্যবাদ। তো স্যার, প্রথমে আমি জানবো, আজকে আমি দেখলাম যে ওবিসি মামলাটা, তো আমরা দেখলাম যে আমাদের 3 মাস সময় চেয়ে নিয়েছিল রাজ্যের আমাদের আইনজীবী কপিল সিব্বল স্যার, যিনি 3 মাস সময় চেয়ে নিয়েছেন এবং নতুন করে সার্ভে করার জন্য। তো আবার আজকে দেখলাম আপনার ফেসবুকে, আমি ফলো করি, ফেসবুক থেকে দেখলাম যে বেঞ্চমার্ক সার্ভে উপর আপনারা আত্মদ্বীপ কেস মামলা করবে। তো আবার কেন মামলা করবে এই বিষয়টা একটু জানতে চাই। দেখো, বিষয়টা হচ্ছে হাইকোর্ট 22 মে 2024 যে অর্ডারটা দিয়েছিলেন, তাতে পরিষ্কার বলা ছিল যে সার্ভের ভিত্তিতে বা যে পদ্ধতি মেনে ওবিসি এ বা বি ক্যাটাগরি তৈরি হয়েছে, সেই পদ্ধতিটা নিয়ে হাইকোর্ট প্রশ্ন তুলেছিলেন এবং অবশ্যই সেটা বাতিল করেছিলেন। খুব সংক্ষেপে বলছে বিষয়টা। এবং তারপর সাজেশন ছিল যে পদ্ধতিটাকে ঠিক করার জন্য, এবং সেখানে বলা হয়েছিল যেন সরকার, মানে রাজ্য সরকার যেন একটা নিরাপদ দূরত্ব বজায় রাখে, মানে কোর্টের ভাষায় বললে আর্মস লেন্থ বজায় রাখতে, 1 হাত দূরত্ব বজায় রাখতে বলা হয়েছিল এই কমিশনের মধ্যে। মানে সিম্পল কথায় পলিটিক্যাল ইন্টারফেয়ারেন্স থেকে কমিশনকে বাদ রাখতে বলা হয়েছিল, এটা বোঝানো হয়েছিল। কিন্তু রাজ্য সরকার সেটা হাইকোর্টের রায় মেনে নেয়নি, তারা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছে। গত 5ই আগস্ট থেকে শুনানি শুরু হয়েছে, প্রায় গত 10 মাস ধরে, 8 মাস ধরে চলছে। হঠাৎ করে গত 18 তারিখ, মানে পরশুদিন, সুপ্রিম কোর্টের রাজ্য সরকারের যে আইনজীবী কপিল সিব্বল জানালেন যে আপাতত একদিন ধরে তারা কি চাইছিলেন, তারা বলছিলেন যে হাইকোর্টের রায়ের ওপর স্টে দেওয়া হোক, স্থগিতাদেশ দেওয়া হোক, যাতে রাজ্য সরকার নিয়োগ করতে পারে, স্কলারশিপ দিতে পারে, অ্যাডমিশন দিতে পারে বিভিন্ন ইনস্টিটিউশনে। একদিন ধরে তারা বলছিলেন যে হাইকোর্ট আমাদের হাত পা বেঁধে দিয়েছে, আমরা কিচ্ছু করতে পারছি না, অনেক কিছু করতে চাই। কিন্তু সেই সরকারই, সেই কপিল সিব্বলই গত পরশুদিন হাইকোর্টে বললেন, সুপ্রিম কোর্টে বললেন যে না, এখন অত তাড়াহুড়ো দরকার নেই, আমরা একটা নতুন সার্ভে করছি, বেঞ্চমার্ক সার্ভে, যেটা ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন করছে, সেই জন্য এটা আপাতত 3 মাসের জন্য স্থগিত রাখা হোক। এই সার্ভে করার মানে এক ধরনের তো বুঝিয়ে যায় তাহলে গত সার্ভে যে ঠিক ছিল না রাজ্য সরকার মেনে নিচ্ছে, এটা একটা দিক। সেকেন্ড দিক হচ্ছে রাজ্য সরকার সময় চেয়ে নিল, এবং সুপ্রিম কোর্ট কি বললো সেখানে, জাস্টিস গাভাই তখন বললেন যে ঠিক আছে, ইউ আর ফ্রি টু ডু দ্য সার্ভে সাবজেক্ট টু নো প্রিজুডিস টু আদার পার্টি, মানে অন্য কোনো পক্ষের ক্ষতি না করে যদি তোমরা সার্ভে করতে পারো তাহলে আমাদের কোনো আপত্তি নেই। এইখানে খুব গুরুত্বপূর্ণ জায়গা। অনেকে মনে করে নিয়েছিল এর মানে দাঁড়াচ্ছে রাজ্য সরকারের যে সার্ভে সেটাকে আইনি বৈধতা দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। এটা তা নয়। সার্ভের যে লিগালিটি বা যে স্ট্যান্ড, সেটা মেরিটে সুপ্রিম কোর্ট একেবারেই যায়নি। জাস্ট একটা প্রেয়ার ছিল কপিল সিব্বলের অন বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, সেটাকে শুনে কমপ্লাই করতে বলেছেন এবং বলেছে কারোর জন্য কোনো ক্ষতি নয়। কিন্তু আমার মনে হচ্ছে, আমার মিনস আত্মদ্বীপের মনে হচ্ছে, যে পদ্ধতিতে সার্ভেটা করা হচ্ছে এবং সেখানে যে যে ক্রাইটেরিয়া রাখা রয়েছে সেটা ঠিক হচ্ছে না। যেমন উদাহরণস্বরূপ, রাজ্য সরকার 66টা ক্লাস এবং 113টা সাব ক্লাস নিয়ে সার্ভে করছে। এই 66 আর 113 সংখ্যাটা রাজ্য সরকার পেল কোথা থেকে?
পেলো ওখান থেকে যেটা প্রিভিয়াস সার্ভেতে ছিল। তার মানে রাজ্য সরকার মুখে যতই বলুক আমি নতুন সার্ভে করছি, তার ব্যাক অফ দ্য মাইন্ডে রয়েছে সেই পুরনো সার্ভেটা। তাহলে যে সার্ভেটাকে অলরেডি হাইকোর্ট ইললিগাল বলে দিয়েছে, অসাংবিধানিক বলে দিয়েছে, তাহলে সেই সার্ভে ডেটা নিয়ে যদি নতুন করেই করতে হয় সার্ভে, তাহলে তো পুরো রাজ্য জুড়ে আবার নতুন করে সবাইকে এরকম জানা উচিত। সেটা তো বিশেষ কোনো সম্প্রদায়কে, সেটা মুসলমান হোক বা হিন্দু হোক বা খ্রিস্টান হোক, সেটা ভিত্তি হতে পারে না। কারণ ওবিসিটা তো মেনলি ফিনান্সিয়াল কন্ডিশনের উপর ডিপেন্ড করে দেওয়া হয়, সেটা তো জাতের ভিত্তিতে নয়, ধর্মের ভিত্তিতে নয়। তো রাজ্য সরকার যদি সৎ হতো, তাদের উদ্দেশ্য যদি সৎ হতো, এবং তাদের যারা দলদাস যারা রয়েছে আইএস আইপিএস তারা যদি সৎ হতেন, আমলা যারা রয়েছে বিভিন্ন সংস্থায় এখন যারা নেতৃত্ব দিচ্ছেন বা প্রধান হিসেবে রয়েছেন, তারা যদি সৎ হতেন, তাহলে এই ১১৩-৬৬ সংখ্যা নিয়ে শুরু হতো না। কিন্তু এটা শুরু হওয়া মানেই বোঝাচ্ছে রাজ্য সরকার হ্যাজ গট সাম এজেন্ডা হিডেন উইথ দেম। এরকম আরো অনেক বিষয় রয়েছে, এগুলো আইনি বিষয়, আমরা আদালতেই জানাবো আমাদের পিটিশনের মাধ্যমে। কিন্তু জাস্ট আমি দর্শকদের সুবিধার্থে, এবং যারা পরে তোমাদের ভাই বোন যারা দেখবে, তারা কেন ওবিসি বেঞ্চমার্ক সার্ভেকে আমরা চ্যালেঞ্জ করছি সেটা বোঝানোর জন্য এইটুকুনি আমি বুঝিয়ে। স্যার বলছি, গত বুধবারও দেখলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বললেন যে বিরোধীদের আমার প্রতি শত্রুতা থাক, কিন্তু এই যে ছাত্রদের জীবনগুলো ধ্বংস করছে, দিদির কথা অনুসারে যে যারা কেস করছে তারা চাকরি দিতে দিচ্ছে না, কিন্তু দিদি চাকরি দিতে চাইছেন। এই বিষয়টা তারা জনগণকে বা সাধারণ শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছে। সরকার চাকরি দিতে চাইছে, সরকার বেকারদের চাকরি দিতে চাইছে, কিন্তু এই বিরোধী যারা কেস করছে, যাদের বিরোধী বলছে, তারা চাকরি দিতে দিচ্ছে না। এই প্রসঙ্গে একটা রাজনীতি হিসেবে কাউকে না কাউকে তো একটা বলির পাঠা করতেই হয়, তাই জন্য মমতা ব্যানার্জি করছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, হাইকোর্ট রায় দিয়েছিল 2024-এর 22 মে। তারপর সেই রায়টাকে মেনে না নিয়ে সুপ্রিম কোর্টে কেস কে করেছিল? রাজ্য সরকারই করেছিল। তাহলে রাজ্য সরকার এখন যেটা বলছে, কারণ আমরা যখন আত্মদ্বীপ যখন 2020-তে কেস করে, 2020 থেকে 24 তো কোনো নিয়োগ বন্ধ ছিল না, নিয়োগ তো হয়েছে। ফলে আত্মদ্বীপের কেসের জন্য নিয়োগ বন্ধ হয়েছে তা নয়, বন্ধ হয়েছে রাজ্য সরকারের করা কেসের জন্য। কারণ রাজ্য সরকার হাইকোর্টের রায় না মেনে সরকারি টাকা নষ্ট করে, জনগণের টাকা নষ্ট করে সেই রায়টাকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছে। সেই কারণে রাজ্য সরকারের এই যে ইগো, এই যে মুসলমানদের ঢোকাতে না পারার যে ব্যথা, এই ব্যথার কারণে আজকে নিয়োগ বন্ধ হয়েছে। আত্মদ্বীপ কিন্তু কেসের জন্য বন্ধ হয়নি। যদি বন্ধ হতো তাহলে 2020 থেকে 24 সব নিয়োগ বন্ধ থাকতো। কিন্তু বন্ধ হচ্ছে তো 2024-এর 22 মের পরে, কারণ রাজ্য সরকার হাইকোর্টের রায়কে মেনে নেয়নি। রাজ্য সরকার যদি তখনই মেনে নিত, যে মানার খেলাটা এখন প্রিন্সিপাল আস্তে আস্তে গুটি সাজিয়ে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছে, এরা আরো 3 মাস পরে গিয়ে মামলাটা অলরেডি 1 বছর হতে যাবে। তাহলে এই যে 1 বছর যেসব ছেলেমেয়েরা যোগ্য ছিল সেই তারিখে, তাদের তো 1 বছর বয়স বেড়ে গেল, তারা হয়তো আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পাবে না। তাহলে কার জন্য পাবে না? মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের গোয়ার তুমির জন্য এবং মুসলমান তোষণের মানসিকতার জন্য তারা পাবে না। ইনস্ট্যান্টলি যদি রাজ্য সরকার রায় মেনে নিত এবং নতুন করে সার্ভের উদ্যোগ নিত, তাহলে এই দিন এতগুলো মাস অপেক্ষা করতে হতো না। তো এই কেসের দায় রাজ্য সরকারের। ওবিসি মামলা মিটতে আপনার মতে আনুমানিক এখনো কত সময় লাগতে পারে? আনুমানিক জানি না, মিটতে পারে একদিনে। আচ্ছা, রাজ্য সরকার যদি, এখন তো 3 মাস সময় চেয়ে নিয়েছে, জুলাই মাসের পরে আবার সুপ্রিম কোর্টে, রাজ্য সরকার যেদিন মেনে নেবে যে হাইকোর্ট যেটা বলেছে সেটা ঠিক, আমরা নিজের পলিটিক্যাল স্বার্থে, ভোট ব্যাংকের স্বার্থে, ইগোর স্বার্থে সেটা মানছি না, যেদিন রাজ্য সরকার মেনে নেবে সেদিনই এটা শুনানি শেষ হয়ে যাবে, সেদিনই মামলা শেষ হয়ে যাবে। হ্যাঁ, আরেকটা মামলা চলবে যেটা আত্মদ্বীপ করেছে, যারা এই অবৈধ আইনের ভিত্তিতে চাকরি পেয়েছে তাদেরও চাকরি বরখাস্ত করার মামলা, সেটা চলতে থাকবে। কিন্তু যে চাকরি আটকে থাকার যে প্রসেস রাজ্য সরকারের গোয়ার তুমির জন্য, একগুয়েমির জন্য বন্ধ আছে, সেটা একদিনে শেষ হতে পারে। আপাতত জুলাই মাস অব্দি সুপ্রিম কোর্টে শুনানি হবে না, এবং জুলাই মাসের পরও কত তাড়াতাড়ি রাজ্য সরকার যদি নিজের ভুল স্বীকার না করে, আমি তো খুব বেশি আশাবাদী নয় যেটা খুব তাড়াতাড়ি শেষ হবে বলে। কারণ রাজ্য সরকার ঠিক করে নিয়েছে আর দোষণমূলক নীতির কারণে, যেহেতু 2026-এ ভোট আসছে, তাই মুসলমানদের অবৈধভাবে যেহেতু সে ঢোকাতে পারছে না, আত্মদ্বীপের কারণে তার পরিকল্পনায় বাড়া ভাতে ছাই পড়েছে, সেই কারণে সে রাজ্যের সবাইকে নিয়োগ বন্ধ করে রেখে দিয়েছে। হিন্দুরা তার জন্য বঞ্চিত হচ্ছে, যোগ্য প্রার্থীরা, সে আনরিজার্ভ ক্যাটাগরি হোক, এসসি হোক, এসটি হোক, ইডাব্লিউএস হোক, পিডাব্লিউডি হোক, সবাই বঞ্চিত হচ্ছে। একমাত্র ওবিসি এ কে মমতা ব্যানার্জি ঢোকাতে পারছে না। তাহলে স্যার আপনি পরোক্ষভাবে বলতে চাইছেন মানে সরকার ইচ্ছাকৃতভাবে এই ওবিসি মামলাটাকে দীর্ঘায়িত করছে? পরোক্ষভাবে বলছি না, একদম প্রত্যক্ষভাবে রাজ্য সরকারকে আমি ব্লেম করছি। আচ্ছা, এটা রাজ্য সরকারের জন্য এই মামলা দীর্ঘায়িত হচ্ছে। রাজ্য সরকার করের টাকা, সরকারি কোষাগারের টাকা নষ্ট করে, উকিলদের পেছনে নষ্ট করে চাকরি প্রার্থীদের
যারা অমুসলিম চাকরি প্রার্থী আছে তাদের ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা করছে, এবং খুব আশ্চর্যজনক ভাবে রাজ্যের বিরোধী দলগুলো সেই ইস্যুতে সম্পূর্ণভাবে নীরব। এটা খুব আশ্চর্যজনক ঘটনা, যেখানে রাজ্যের যুব সমাজের ভবিষ্যৎ জড়িয়ে আছে, তারা সেখানে এত বড় ইস্যু, রাজ্যের প্রত্যেকটা বিরোধী দল, এটা সিপিএম হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, তারা এই ইস্যুতে অদ্ভুতভাবে নীরব রয়েছে, কোন রকম ভাবে এটাকে ইস্যু করছে না। মানে যুব সমাজ যেন হাতের পাঁচ, রাজ্য সরকার তাদের নিয়ে খেলছে, তাদেরকে স্বপ্ন দেখাচ্ছে 2 লাখ চাকরি, 3 লাখ চাকরি, ভোট আসলেই মাথায় আসে, এবং ভোট মিটে গেলেই সেগুলো আবার কেউ চিরকুট লিখে দেয়, কেউ টাকা পাইয়ে দেয়, রেকমেন্ডেশনে হয়ে যায়, কেউ কারোর নাম সুপারিশ করে দেয়, কোনো আইপিএস, কোনো মন্ত্রীর ভাই, কোনো আমলার ভাই রেকমেন্ড করে দেয়, হয়ে যায়। কিন্তু প্রত্যেকবার ভোট আসলেই এই নাটক চলতে থাকে, আমি এত দিতে পারতাম। তো রাজ্য সরকার, বিরোধী দল প্রত্যেকে এই দীর্ঘসূত্রিতার জন্য দায়ী, এবং যার বোঝা বইছে যুব সমাজের চাকরি প্রার্থীরা, অমুসলিম চাকরি প্রার্থীরা। স্যার আমরা প্রত্যেকেই জানি যে দিদি, এটা সবাই অবগত, সেই আবাল বৃদ্ধ বনিতা সবাই জানে যে দিদি প্রতি বছরই ভোটের আগে আসলে পরে এরকম প্রতিশ্রুতি দেয়। যেমন গত বুধবার দিলেন যে তিনি 2-3 লক্ষ ভোটের প্রতিশ্রুতি দিলেন, যে আমরা ওবিসি মামলা মিটলেই 2-3 লক্ষ নিয়োগ করবো বা করাবো, বিরোধীরা করতে দিচ্ছে না। স্যার এটা আপনার কি মনে হয় যে 2-3 লক্ষ চাকরির কথা বললেন বিধানসভার আগে, ওবিসি মামলা যেভাবে জট পাকাচ্ছে আদৌ কি সম্ভব? না, 2-3 লক্ষ ফিগারটা পেলেন কোথা থেকে? 2024 অব্দি তো রিক্রুটমেন্ট প্রতি বছরই হয়েছে, কোনো বছরে কি 2-3 লক্ষ হয়েছে? তাহলে 2024-এর মে থেকে 2025-এর আজকে মার্চ, এই 10 মাসে এই 2-3 লক্ষ চাকরি রাজ্যে সৃষ্টি হলো কি করে? তার মানে কি আমি ধরে নেবো মমতা বন্দ্যোপাধ্যায় ধরে নিয়েছেন যে আত্মদ্বীপ একদিন ধরে যারা অবৈধভাবে চাকরি করছিল তাদের চাকরি বাতিল করেই ছাড়বে, সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় তার হিসেবের মধ্যে ধরে নিয়েছেন? সেটা যদি ধরে নিয়ে বলেন, আমি তার বক্তব্যকে স্বাগত জানাবো। যারা ওবিসি আইনের সুবাদে, দুধেল গাই হওয়ার সুবাদে অবৈধভাবে চাকরি পেয়েছে, তাদের চাকরি বাতিল করার জন্য আত্মদ্বীপ সুপ্রিম কোর্টে যে গেছে, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় ধরে নিয়েছেন তাদের চাকরি যাবেই, এবং সেই সংখ্যাটা ধরেই কি তিনি 2-3 লাখ সংখ্যায় পৌঁছেছেন? সেটা যদি হয়ে থাকে তাহলে আমি মমতা ব্যানার্জির সঙ্গে সম্পূর্ণ সহমত, কিন্তু সেটা না হলে মমতা ব্যানার্জি সম্পূর্ণ রাজনৈতিক গিমিক করছেন। কোনো বছর পশ্চিমবঙ্গে 2-3 লক্ষ করে নিয়োগ হতে পারে না, যদি না একমাত্র ব্যাকলগ হিসেবে সেই বাতিল চাকরি প্রার্থীদের চাকরিকেও কাউন্ট করা হয়। স্যার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা মানে আমারও এবং আমার অনেক শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নটা আপনাকে করতে বলেছে। আমি যখনই আপনার থাম্বেলটা আমি বিভিন্ন জায়গায় পোস্ট করেছি, আমার কাছে একটা প্রশ্ন এসেছে, 10 বছর এসএলএসটি বন্ধ, 10 বছর, শেষ 16 সালে হয়েছে। আপার প্রাইমারি 10 বছর বন্ধ, 7 বছর প্রাইমারি বন্ধ, 3-4 বছর পিএসসি রিক্রুটমেন্ট বন্ধ, 2-3 বছর পুলিশ ডাব্লিউবি পুলিশের রিক্রুটমেন্ট বন্ধ, সমস্ত রিক্রুটমেন্ট এভাবে করে বন্ধ করে আছে। আমাদের দিদি বলছেন যে আমরা ওবিসি মামলার জন্য রিক্রুটমেন্ট করতে পারছি না। এই ওবিসি মামলাটা তো 1-1.5 বছরের, কিন্তু এই 9 বছর ধরে উনি এসএলএসটি আপার প্রাইমারি যারা বিএড করে, এরকমও কিছু শিক্ষার্থী ভাই বোনেরা বা দাদা দিদিরা আছে, আমাকে পার্সোনালি এসএমএস করেছে, বলেছে ভাই দাদা, কেউ দাদা, যে আমি বিএড কমপ্লিট করে একবার বসার সুযোগ পাইনি, আমার বয়স পার হয়ে গেছে। তাহলে কিন্তু এনসিটির গাইডলাইন অনুসারে যে প্রতি বছর টেট নিতে হবে, তাহলে স্যার এর কি কোনো আইনি ব্যবস্থা আছে যে নিয়োগ রেগুলার, যেমন আমরা দেখেছি প্রতি বছর বলছি, প্রতি 5 বছর অন্তর অন্তর নিয়ম করে সঠিক সময়ে ভোট হচ্ছে, সঠিক সময়ে গদি দখল হচ্ছে, সবকিছু হচ্ছে, কিন্তু নিয়োগের ক্ষেত্রে এত বিলম্ব কেন? এটা কি কোনো আইনি প্রসেস আছে যার মাধ্যমে আমরা রিক্রুটমেন্ট প্রসেসিং গুলো? বিলম্বের কারণ একটাই, বিলম্বের কারণ একমাত্র কারণ হচ্ছে যতক্ষণ না সেই নিয়োগের পদ্ধতি থেকে কোনো রকম ধান্দার ব্যবস্থা করা যাচ্ছে, ততক্ষণ সেই নিয়োগকে বাস্তবায়িত করা হবে না। পশ্চিমবঙ্গে এখন এই কালচার চলছে। যতক্ষণ না পর্যন্ত সেটা না হচ্ছে, আমরা দেখেছি শিক্ষামন্ত্রীর বাড়ির থেকে কত নোটের তারা পাওয়া গেছে, আমরা নিজের চোখে দেখেছি এগুলো। এবার যদি কেউ আমাদের মানতে বলেন যে শিক্ষামন্ত্রী একাই উদ্যোগে করছিলেন আর কেউ এর সঙ্গে জড়িত ছিল না, ভাই আমি তা তো অতটা বোকামি আমি করব না। কারোর হাত তো তার মাথার উপর ছিল, নয়তো সে নিশ্চিন্তে করছিল কি করে? সেটা কার হাত, সেটা কেন খুঁজে বার করা হচ্ছে না? এবার প্রশ্ন যেটা বলছিলে, 10 বছর ধরে এসএলএসটি হচ্ছে না, আপার প্রাইমারি হচ্ছে না, পুলিশের রিক্রুটমেন্ট হচ্ছে না, পুলিশের যে রিক্রুটমেন্ট গুলো হয়েছে সেগুলো একমাত্র ব্যাকলগ ক্লিয়ার করতে ওবিসি কোটা ঢোকানোর জন্য। এই যে হচ্ছে না, না হওয়ানোর কারণ হচ্ছে সরকারের ঘরে টাকা নেই। রাজ্য সরকার এখন চলছে মূলত তেল এবং মদের উপরে, ওর থেকে যা ইনকাম হচ্ছে সেই দুটোই হচ্ছে লুব্রিক্যান্ট এখন রাজ্য সরকারের। রাজ্যে কোনো বড় শিল্প গড়ে উঠছে না, রাজ্যে কোনো টাকা নেই, কোষাগার শূন্য।
যা টাকা আছে সেগুলো খয়রাতি করার জন্য বেরিয়েছে। মাদ্রাসা এডুকেশন খাতে এবছর কত কোটি টাকা বরাদ্দ করা হয়েছে? 6,000 কোটি টাকার উপর দেওয়া হয়েছে মাদ্রাসা এডুকেশন খাতে। তারপর তারা আমাদের কাঁদুনি গাইতে হবে কি, আমরা তো প্রথাগত শিক্ষা পাই না, সেই জন্য আমাদের সংরক্ষণ দরকার। মানে একবার প্রথাগত শিক্ষা না নেওয়ার জন্য তাদেরকে টাকা দেওয়া হবে সরকার থেকে, তারপর প্রথাগত শিক্ষা পায়নি বলে তারা কম্পিট করতে পারছে না বলে তাদের জন্য আবার সংরক্ষণ রাখতে হবে। মানে হিন্দুরা কি এতই ফালতু? রাজ্যের হিন্দু ভোটাররা কি ভোট দিচ্ছে খালি সংখ্যালঘুদের তোষণ করার জন্য? একবার তাদের টাকা দেওয়া হবে মাদ্রাসায় পড়ার জন্য, একবার তারা সেই মাদ্রাসায় পড়ে যোগ্য হতে পারলো না বলে তাদেরকে কোটা দিয়ে তাদেরকে নিয়ে আসতে হবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত রাজ্যের বিরোধীরা এটাকে রাজনৈতিক ইস্যু না করবে, এটা আত্মদ্বীপের ইস্যু নয়, এটা প্রসূন মৈত্রীর ইস্যু নয়, এটা রাজ্যের ভবিষ্যতের ইস্যু, রাজ্যের যুব সমাজের ইস্যু। এবং যুব সমাজের একটা নয়, গত 10 বছরে অন্তত 3টে যুব সমাজের এই বয়স পার হয়ে গেছে। মানে যদি জেনারেশন বলি 3টে জেনারেশন নষ্ট হয়ে গেছে, যাদের বয়স আর নেই সরকারের এই গড়িমসির কারণে, এই দীর্ঘসূত্রিতার কারণে। আর যেগুলো নিয়োগ করেছিল সেগুলো তো আর্থিকভাবে এত দুর্নীতি হয়েছে যে আদালত বাধ্য হয়েছে সেগুলোকেও স্থগিতাদেশ দিতে, যেটা আমরা দেখেছি 26,000 কেস বাতিল হয়েছে। হ্যাঁ, আদালতের এখন স্টে রয়েছে সেটা নিয়ে, কিন্তু নিয়োগ হলেই দুর্নীতি হবে, এটা কি একটা প্রথা হয়ে গেছে পশ্চিমবঙ্গে? সব ক্ষেত্রে কেন আদালতকে ইন্টারফেয়ার করতে হবে? এমন কাজ করবে কেন তারা? বললে দুদিন আগে মমতা ব্যানার্জি বলছিলেন কিছু একটা হলেও কেউ কোর্টে চলে যায় ঠকঠকিয়ে বকবকিয়ে, তো সেই যাওয়ার সুযোগটা কে করে দিচ্ছে? যদি সরকার যদি সৎভাবে করতে পারে, তার কাছে যদি সবকিছু ঠিকঠাক থেকে থাকে, তাহলে তো যাওয়ার প্রশ্ন ছিল না। কিন্তু সরকার প্রতি ক্ষেত্রেই ব্যর্থ হচ্ছে এবং প্রথা বানিয়ে নিয়েছে হাইকোর্টে হারার পর আমাকে সুপ্রিম কোর্টে গিয়ে যদি চেষ্টা করে দেখি যদি রোখা যায়। তার জন্য কিছু উকিল পোষা আছে, তারা রাজ্যের জনগণের করের কোটি কোটি টাকা নিয়ে চলে যাচ্ছে প্রতিটা কেসে। আর রাজ্য সরকার নির্লজ্জের মতো দাঁত বের করে বলছে আমার কাছে 2 লক্ষ চাকরি আছে, 3 লক্ষ চাকরি আছে। আর বিরোধী দলগুলো এরকম একটা জ্বলন্ত ইস্যুতে সম্পূর্ণ নিশ্চুপ, সম্পূর্ণ নীরব। এই পদ্ধতি, এই প্রথা যদি পশ্চিমবঙ্গে চলতে থাকে, তো আমি খুব দুঃখিত কিন্তু বলতে বাধ্য হচ্ছি, অমুসলিম যুব সমাজের ভবিষ্যৎ খুব খারাপ। হ্যাঁ, তারা একটা করতে পারে, জোট বেঁধে আদালতে যেতে পারে, হাইকোর্টে গিয়ে তারা দাখিল করতে পারে, কিন্তু সেটাতে করতে হবে কেন? এটা তো একটা প্রসেস। তারা পরীক্ষা পাশ করার পর, একটা পার্টিকুলার ডিগ্রি অর্জন করার পর তারা যে চাকরির পরীক্ষা দেবে, সেটার জন্য তাকে আবার আদালতে দৌড়াতে হবে যে ওরা আমাকে সুযোগ পাচ্ছে না, আমাকে সুযোগ করে দাও। তাহলে সে পড়াশোনা করবে কখন? তাহলে সে পড়াশোনা করে চাকরিতে অবদান রেখে তার অবদানের জন্য রাজ্য এগোবে কি করে? সারা জীবন কি সে কোর্ট কামারি করে যাবে? তাহলে প্রত্যেকেই ল পড়ানো হোক, অন্য সাবজেক্ট তো পশ্চিমবঙ্গে রাখার দরকার নেই, কারণ প্রত্যেকেই একমাত্র লয়ের ক্ষেত্রেই তার জ্ঞানের প্রয়োজন হচ্ছে। তাহলে বাকি সাবজেক্ট তুলে দেওয়া হোক পশ্চিমবঙ্গে সব সিলেবাস থেকে, ক্লাস 1 থেকে ল পড়ানো হোক, প্রত্যেকে বিখ্যাত বিখ্যাত লয়ার বেরোবে, যারা প্রত্যেকে নিজের কেস নিজেরাই লড়তে পারবে, ঘরের পয়সা অন্তত বাঁচবে। এই যে নক্কারজনক পরিস্থিতি চলছে পশ্চিমবঙ্গে, সরকার এবং বিরোধী একটা যেন যোগসাজশ রয়েছে, এও এই প্রসঙ্গে বলছে না, এও প্রসঙ্গে বলছে না। আমার ফেসবুকেও আমি দেখেছি বহু ভাই বোনেরা এই নিয়ে আক্ষেপ করে যে বয়স চলে যাচ্ছে, আমরা করতে পারছি না, অলরেডি 1 বছর তাদের লস হয়ে গেছে এই মমতার একদমির জন্য, দৃঢ়সূচিতার জন্য এবং মুসলমানদের ঢোকাতে না পারার জন্য যে জিদ নিয়ে বসে আছে। এটা আরো কতদিন যাবে আমি জানি না। সুতরাং এবার যারা চাকরি প্রার্থী এখনো আছে যোগ্য, তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তারা কিভাবে প্রেশার গ্রুপ হয়ে সরকার এবং বিরোধীদের উপর চাপ সৃষ্টি করবে। আদালত অলরেডি স্পষ্ট করে দিয়েছেন, গত আগের দিনের শুনানিতে, 12 তারিখের শুনানিতে মনোজ পান্ত, মানে আমাদের যিনি চিফ সেক্রেটারি, তাকে যখন ডাকা হয়েছিল, তিনি খুব কৌশল করে বলেছিলেন যে আদালতের রায় অনুযায়ী আমরা কোনো নিয়োগ এখন করছি না। কিন্তু বিচারপতি মান্থা খুব সঙ্গে সঙ্গে সেটা পয়েন্ট আউট করেন এবং ক্লিয়ার করে দেন যে মিস্টার চিফ সেক্রেটারি, আদালত কোনো নিয়োগ বন্ধ রাখার জন্য কখনোই কোনো অর্ডার দেয়নি। Our only concern was struck down categories cannot be incorporated in the list. যাদের আমরা বাদ দিয়েছি অর্থাৎ ওবিসি এ এবং বি, তারা যেন নিয়োগ প্রক্রিয়ার অংশ না হয়। তো মনোজ পল ন্যাকা সেজে এসেছিলেন। এই ন্যাকা সাজাটাও কিন্তু একটা সুন্দর অভিনয়। তিনি জানতেন তিনি কি বলছেন এবং কি বলিয়ে নিতে চাইছেন আদালতকে দিয়ে। কিন্তু জাস্টিস চক্রবর্তী এবং মান্থা একটু শক্ত গাট, তারাও তো দীর্ঘদিন ধরে আইনের লাইনে রয়েছে, তাই সাপের হাঁচি বেঁধে চিনে গেছে। সেই জন্য মনোজ পন্থের সেই যে কারিকুরিটা সেখানে খাটেনি। কিন্তু সরকার এরকম ভাবে কৌশল অবলম্বন করছে নিজেদের ঘাট থেকে দায় ঝেড়ে ফেলার জন্য, যে দায়টা একান্তই তাদের। তারা যদি হাইকোর্টের 22 মে 2024 রায়কে মেনে নিত এবং সুপ্রিম কোর্টে না যেত, তাহলে এই 10 মাস ধরে রাজ্যকে নিয়োগ শূন্য হয়ে থাকতে হতো না। সরকার চাইলে নিয়োগ এখনো করতে পারে, সেটা হচ্ছে যাদের যাদের যে 77টা সম্প্রদায়কে বাদ দিয়েছে তাদের বাদ রেখে নিয়োগ চালাতে পারে। একদম একদম। এবং 2010 পূর্ববর্তী যারা ওবিসি আছে তাদেরকেও নিতে পারে, তাতেও কোনো বাধা নেই।
জেনারেল, এসসি, এসটি, পিডাব্লিউডি, ইডাব্লিউএস, এমনকি ওবিসি প্রায়র টু 2010 যারা, তাদেরকে নিয়ে হতেই পারে। হচ্ছে না, কারণ মমতা ব্যানার্জি ঠিক করেছে যতক্ষণ না মুসলমানদের আমি চাকরিতে ঢুকাবো ততক্ষণ পর্যন্ত হিন্দুদের চাকরিতে ঢুকতে দেবো না, সেই কারণে হচ্ছে না। স্যার আর একটা প্রশ্ন, যে মানে এই প্রশ্নটা একদম আমি যখন ওবিসি মামলা, 26,000 চাকরি বাতিল মামলা যখনই লাইভে থাকি, এই প্রশ্নটা আসে যে সুপ্রিম কোর্ট, হাইকোর্টে কোনো রাজ্যের লক্ষ লক্ষ বেকারদের জীবন এর বিষয় যখন চলে আসে, তাদের চাকরি বিভিন্ন বিষয় আসে, তখন সেই হিয়ারিং এর ডেট বা হিয়ারিং যে সিরিয়াল নম্বরগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা রাজ্যের সমগ্র চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে, তখন এগুলো কি ইচ্ছাকৃতভাবে সিরিয়াল নম্বর শেষে ফেলা হয়? কেন এগুলো দ্রুত সমাধান করা হয় না? এই প্রশ্নগুলো অনেকেই বলে সিটিং এর রাজনীতি, ওই ভিতরে মানে অনেক রকম কমেন্ট আসে, বিভিন্ন রকম হাজারো কমেন্ট আসে। এই এর সঠিক সমাধান কি? দাদা এরকম ব্যাপার না, ব্যাপার হচ্ছে কোনো ম্যাটার, যেমন দেখো আমাদের অধিকাংশ ক্ষেত্রেই ওবিসি ম্যাটারটা অধিকাংশ ক্ষেত্রেই বলা হচ্ছে টপ অফ দ্য লিস্ট থাকবে বেশিরভাগ দিনই। তার মধ্যে 2-3টে দিন টপ অফ দ্য লিস্ট বলার পর, যেমন প্রথমে 6ই জানুয়ারি শুনানিতে জাস্টিস গাভাই এবং মান্থা বলে, জাস্টিস গাভাই এবং যে বেঞ্চ ছিল তখন, তিনি বলেছিলেন যে এটাকে আমরা ফাইনাল হিয়ারিং এর জন্য নেব 28 এবং 29শে জানুয়ারি, এবং টপ অফ দ্য লিস্ট থাকবে বলেছিলেন এটা। এর আগে জাস্টিস চন্দ্রচূড় যখন চিফ জাস্টিস ছিলেন তখনও টপ অফ দ্য লিস্ট করে 2-3বার শুনানি হয়েছে। সুতরাং সুপ্রিম কোর্ট ইচ্ছাকৃতভাবে এই মামলাকে দূরে ঠেলছে বা ওপরে নিচ্ছে এরকম নয়, ব্যাপারটা অনেকটা কিছুটা কম্পিউটার জেনারেটেড থাকে, একটা র্যান্ডম একটা অ্যালগোরিদম কিছু ওদের সেট করা আছে, তার উপর আসে। 2 নম্বর একটা আসে হচ্ছে মেনশনিং করে, কোনো কেস যদি আর্জেন্ট থেকে থাকে সেক্ষেত্রে যে সংশ্লিষ্ট উকিল তিনি সংশ্লিষ্ট জাজের কাছে গিয়ে বা ক্ষেত্র বিশেষে চিফ জাস্টিসের কাছে গিয়ে সুপ্রিম কোর্টে প্রে করতে পারেন বা মেল করতে পারেন আর্জেন্ট হিয়ারিং এর জন্য। সেটা যদি কনসিডার হয় যে গ্রাউন্ডে উনি আর্জেন্ট হিয়ারিং চেয়েছে সেই গ্রাউন্ডটা যদি জাস্টিফাইড হয়, তাহলে কোর্ট সেক্ষেত্রে মঞ্জুর করেন, এমন করেন না তা নয়। কিন্তু এমন নয় যে টার্গেট করে ওবিসি কেসকে পেছনে ঠেলা হচ্ছে, ব্যাপারটা এরকম নয়। দেখো মানে মজার হচ্ছে যে এর আগে যে কটা ডেট, এমনকি এই ডেটও পড়েছিল মঙ্গলবার দিন। মঙ্গলবার হচ্ছে সুপ্রিম কোর্টে মিসেলেনিয়াস মামলার দিন, মানে সেখানে খিচুড়ি মামলা থাকে, মিসেলেনিয়াস মামলা খিচুড়ি মামলা, কোনো পার্টিকুলার ইস্যু নয়। সেই মিসেলেনিয়াস ডেটে যদি একটা মামলা পড়ে যায়, এবং সেদিন আমার মনে আছে বিসিসিআই এর মামলা ছিল, একটা জাজেস ইউনিয়নের মামলা ছিল, গত 18 তারিখ যেটা সুপ্রিম কোর্টে যে শুনানি হলো এই সার্ভে নিয়ে যেদিন বক্তব্য রাখানো, সেদিনকেও না আসার সম্ভাবনাই বেশি ছিল। কারণ বিসিসিআই ভার্সেস বিহার ক্রিকেট বোর্ডের যে মামলাটা, এটা দীর্ঘ মামলা, তুমি যদি লিস্ট খুলে দেখো দেখবে কানেক্টেড মামলা অন্তত 50টা রয়েছে তার সঙ্গে। ফলে এইরকম মামলা হলে প্রচুর আইনজীবী থাকে, যেমন আরজি করার মতো মামলা, আমাদের যে 20শে আগস্টের ডেট ছিল, ফার্স্ট শুনানি আমাদের 5ই আগস্ট হয়েছিল, নেক্সট ডেট ছিল 20শে আগস্ট। কিন্তু সেই 20শে আগস্টের শুনানিতে আরজি করা হিয়ারিং চলে আসলো, আর আরজি করাটা এতই ইম্পর্টেন্ট ছিল অন দ্যাট ভেরি ডে যে সেটাই সারাদিন খেয়ে গেল। ফলে সেদিনকে শুনানি হলো না, আবার 27 আগস্ট ডেট পড়লো। সুতরাং এটা ইচ্ছাকৃতভাবে কোর্ট করছে বা কেউ সেটিং করে করছে এরকম নয়, এটা একটা অ্যালগোরিদমের উপর চলে, তবে তারপরেও সুযোগ আছে এটাকে উপরে ওঠানো। স্যার পশ্চিমবঙ্গের নতুন দল ক্ষমতায় আসলে নিয়োগ দুর্নীতি, এখন যে দল ক্ষমতায় আছে, আমরা তো নিয়োগ মানে দুর্নীতি প্রতিটা ক্ষেত্রেই দেখতে পাচ্ছি। তাহলে আপনি কি মনে করেন যদি নতুন কোনো দল ক্ষমতায় আসে, এই সরকার যদি 26শে বিধানসভায় ক্ষমতায় না আসে, নতুন কোনো দল ক্ষমতায় আসে, সে যে দলই আসুক, বিজেপি আসুক আর যে দলই আসুক না কেন, তো এই আইন শৃঙ্খলা মানে যেরকম দুর্নীতি এগুলো কি বন্ধ হবে? কি মনে হয়? কমবে, কমবে, নিশ্চিতভাবে কমবে। কেন? কারণ হচ্ছে একটা দল যতদিন থাকে তার শিকড় যত ভেতরে চড়ায়, করাপশন তত বাড়তে থাকে। এই জন্য সরকারের পরিবর্তন দরকার হয়। বাঙালিদের মধ্যে 34 বছর ধরে কমিউনিস্টদের রেখে দিয়েছিল, আবার প্রায় 15 বছর ধরে তৃণমূল রয়েছে, যেই আসছে সেই যখন মৌরসি পাট্টা কেড়ে বসে না, ফলে প্রশাসনের মধ্যেও একটা স্থবিরতা এসে যায় যে এই তো থাকবে, আমার আর কি ক্ষতি হবে, এর কথা মেনে চলি। কিন্তু যদি পরিবর্তন হতে থাকে 5 বছর অন্তর, তখন প্রশাসনও তার অতটা দলদাসগিরি করতে পারে না, কারণ ভেতরে চিন্তা থাকে 5 বছর পরে যখন টার্ম বদলাবে তখন আমার পরিণতি কি হবে। সুতরাং অবশ্যই পরিবর্তন দরকার। মৌরসি পাট্টা কোনো দলের কায়েম হোক এটা কখনোই কাম্য নয়। ল অ্যান্ড অর্ডারের মতো ক্ষেত্রে যেখানে রাজ্য সরাসরি ইনভলভ, সেখানে প্রশাসনের মধ্যে এই স্থবিরতা, এই আত্মতুষ্টি আসা উচিত নয় যে আমি যাই করি না কেন আমি জবাবদিহি করার মতো কেউ আমার কাছে নেই। সেই জন্য পরিবর্তন অবশ্যই দরকার। তাই বিশ্বাসী পরিবর্তন হলে অবশ্যই কমবে, নির্মূল হবে না। স্যার আমি যখনই মানে কোনো সেশন, এই জাতীয় কোনো সেশন বা লাইভে থাকি, আমি আপনি যে কথাটা বললেন আমি একদম সহমত। আমি এই কথা প্রত্যেকটা মুহূর্তেই বলি যে কোনো শিক্ষিত সমাজ, কোনো শিক্ষিত রাজ্যকে যদি উন্নতির পথে নিয়ে যেতে হয়, তাহলে পরিবর্তন খুব খুব দরকার। আমরা যদি পরিবর্তন করি, 5 বছর একজনকে সুযোগ দিলাম, তারপর সে ভালো কাজ করলো, খুব ভালো কাজ করলে তাকে আরেকবার সুযোগ দেওয়া হবে, কিন্তু তারপর তাকে চেঞ্জ করতে হবে। ঠিক ঠিক এটা করলেই কিন্তু আমাদের রাজ্যটাকে অ্যাকচুয়ালি আমরা যেখানে দেখতে চাই বা যেখানে নিয়ে যেতে চাই সেখানে আমরা নিতে পারি। কিন্তু
সেরকম পরিস্থিতি দেখি না। আর সবচেয়ে বড় প্রশ্ন এটাই আসে যে আমাকে কমেন্ট আসে, দাদা ভোট দেবো কাকে? তৃণমূলের লোকই বিজেপিতে আসছে, আবার বিজেপির কিছু লোকই তৃণমূলে আসছে। তারাই, যারা তৃণমূলে আছে আজ, দুদিন পরে বিজেপিতে এসে তারাই এমপি এমএলএ এর পদগুলো দখল করছে। তাহলে ভোটটা দেবো কাকে? এটা সবচেয়ে বড় প্রশ্ন আমাকে প্রশ্ন করে। তাহলে আমি ভোটটা দেবো কাকে? তুমি বলছো যে হ্যাঁ, আমি আমি তো একটা ক্যাম্পেইন শুরু করেছি। এই মিঠুন দাই প্রথম ইউটিউব চ্যানেলে ক্যাম্পেইন শুরু করেছে, আপনাকে আমি শেয়ারও করেছিলাম, নো রিক্রুটমেন্ট নো ভোট। এবং সেটা আমি আমার সমস্ত জায়গায় আমি এটাও করেছি, আমি ব্যানার বানাতে দিয়েছি। আমি বলেছি যত রেল স্টেশন, যত জায়গা আছে, আমার যদি 2-1000 টাকা খরচও হয়, আমি সব জায়গায় ব্যানার মারবো। রিক্রুটমেন্ট আগে কমপ্লিট করতে হবে ভোটের আগে। আর যদি রিক্রুটমেন্ট কমপ্লিট না করে, তাহলে ভোট বাড়িতে চাইতে আসলে বাড়িতে ব্যানার মেরে রেখে দাও। পশ্চিমবঙ্গে যত লক্ষ লক্ষ বেকার আছে, এই তারা আন্দোলন করে, আমরা এত বছর ধরে পুলিশের আন্দোলন, টেট রিক্রুটমেন্টের আন্দোলন, পিএসসি রিক্রুটমেন্টের আন্দোলন, তারা প্রচুর আন্দোলন করেছে। আন্দোলন করলে কি হয়, ঘন্টাখানেক সুমনের মধ্যে 3 মিনিট সুমনে দেখায়, আর বাংলাতে 10 সেকেন্ড 3-4 মিনিট দেখায়, তারপরে বাড়িতে এসে সব শান্ত। এতে কর্ণপাতও করে না এই বর্তমান শাসক দল। আন্দোলন যেটা আমরা করি, কিন্তু আন্দোলনে কিচ্ছু হয় না। আমাকে কিছু যারা আন্দোলনের হেড, মানে প্রধান অ্যাডমিন যারা আছে, আমি বলছি আমি আন্দোলনের বিরোধিতা করি না। আন্দোলন ভালো, আন্দোলন করলে কিছু না করার চেয়ে আন্দোলন করা ভালো, ঘুমিয়ে থাকার চেয়ে আন্দোলন করা ভালো। কিন্তু আন্দোলন করলে আন্দোলন করার মতো করো। আমি বলেছিলাম যে আন্দোলন করো, 50,000 ছেলে মেয়ে দাও পশ্চিমবঙ্গের থেকে, চলো কলকাতা অভিযান, দেখো দিনের দিনে ফল আসে কিনা। কিন্তু ওই 2,000-5,000 ছেলে মেয়ে যাবে, ও আন্দোলনে কিচ্ছু হবে না। যদি আন্দোলন করতে হয় 30-40,000-50,000 ছেলে মেয়ে চলো কলকাতা অভিযান, দিনের দিনে আমরা অধিকার আদায় করে নিয়ে আসতে পারবো। কিন্তু সেরকম যেহেতু পসিবল না, তাহলে সামনে যেহেতু আমাদের সুযোগটা রয়েছে, কারণ আমাদের সুযোগ আসে 5 বছর অন্তর একবার, যেটা হলো ভোট। আর এটাই যে শাসক দলই হোক না কেন বা বিরোধী দল হোক না, তাদের কাছে একটাই লক্ষ্য থাকে, গদি দখল করবো। গদি দখলই তাদের বড় লক্ষ্য। মানে আমাদের গণতন্ত্রে যে নির্বাচন পদ্ধতি, তাতে ভোটটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তুমি যেটা করছো আমি সহমত তার সঙ্গে। যতক্ষণ না তুমি যতই প্রতিবাদ করো না কেন, যাই করো না কেন, আন্দোলন করো, ধর্ণা দাও, কেস করো, যাই করো, দিনের শেষে যদি ভোটটা তার নিশ্চিত হয়ে যায় না, তখন তুমি কখনো গুরুত্ব পাবে না তার কাছে। তোমার ভোটটাকে নিয়ে তোমাকে দর কষাকষি করতে হবে যে আমি তখনই তোমাকে ভোট দেবো যখন তুমি আমার এই স্বার্থ পূরণ করবে। ভোট যদি ফ্রি হয়ে যায়, যেটা প্রথমে বলছিলাম যে হাতের পাঁচ, না দিয়ে যাবে কোথায়? তার জন্য সরকার এবং বিরোধী দল হাতে হাত মিলিয়ে নিয়েছে যে হয় তোকে দেবে নয় আমাকে দেবে, যাবে কোথায় না দিয়ে। এইটা যদি হাতের পাঁচ ভেবে নেয় জনগণ, যদি নিজের ভোটকে হাতের পাঁচ করে দেয় শাসক দল বা বিরোধী দলের, বলতে যে কোনো রাজনৈতিক দলে, তখন সে আর গুরুত্ব পায় না, তাকে টেকেন ফর গ্রান্টেড নেওয়া হয়, হাতের পাঁচ ভেবে নেওয়া হয়। সেই জন্যে ভোটে মাত দেওয়া, ভোটের সময়টা হচ্ছে দর কষাকষি করার বেস্ট টাইম। সেই জন্য যারা চাকরি প্রার্থী, যারা বঞ্চিত হচ্ছে, আমি তাদেরকে ওপেনলি আহ্বান জানাচ্ছি, তোমরা নিজেদের মধ্যে দল তৈরি করো, গোষ্ঠী তৈরি করো। দল মানে পলিটিক্যাল দল বলছি না, একটা গ্রুপ তৈরি করো, গোষ্ঠী তৈরি করো, নিজেদের একজোট করো, করে নিয়ে এমন সিদ্ধান্ত নাও, এমন আন্দোলন তৈরি করো, সেটা সোশ্যাল মিডিয়া এবং পারলে গ্রাউন্ডেও, যাতে সেটা এমন লেভেল অব্দি পৌঁছায় শাসক এবং বিরোধী উভয়েরই, যে তারা নড়ে চড়ে বসতে বাধ্য হয়। এটাই বেস্ট টাইম তোমাদের ভোট নিয়ে দর কষাকষি করা। এটা যদি মিস করো, আবার হাত কামড়াতে হবে 2027 যখন আবার 29 যখন লোকসভা ভোট আসবে তখনকার জন্য। কারণ এই বিধানসভা, লোকসভা, পঞ্চায়েত ভোট, মিউনিসিপ্যালিটি ভোট এগুলো ম্যাটার করে না। বিধানসভা, লোকসভা ভোটে যদি নিজেদের ভোটকে ঠিক মতো দর কষাকষির মূল্য বুঝে না নাও, তাহলে কিন্তু পস্তাতে হবে। এখানে আফসোস করার কোনো জায়গা নেই, হতাশ হওয়ার জায়গা নেই। ভেতরে স্পিরিট রাখো। দেখো, তুমি চাকরি পেতে গেলেও তোমাকে তো কম্পিটিশন করে 10 জনের সঙ্গে লড়াই করতে হবে। তা মনে করো না 10 জনের বদলে 11 জনের সঙ্গে লড়তে হচ্ছে তোমাকে। এখানে একটা প্রশাসনিক স্থবিরতার সঙ্গে লড়তে হচ্ছে, একটা উদাসীন মানসিকতার সঙ্গে লড়তে হচ্ছে, একটা তোষণের, মানে নিম্ন স্তরের তোষণের মানসিকতার বিরুদ্ধে তোমাদেরকে লড়তে হচ্ছে। তা তোমার কম্পিটিটর বেড়েছে, কিন্তু তুমি তো কম্পিটিশন করবে বলেই এসছো, প্রস্তুত হয়েছো মানসিকভাবে। তো দুটো কম্পিটিটর না হয় বাড়লো, লড়াইয়ের মানসিকতাটা বজায় রাখো, ওটাকে ছেড়ে ফেলো না। এবং সেই দর কষাকষি, নিজেদের ভোটটাকে দর কষাকষি করার মতো জায়গায় অবশ্যই না। এইটুকুনি আবেদন। চাকরি প্রার্থী যারা আছে, বেকার, শিক্ষিত, বঞ্চিত চাকরি প্রার্থী যারা আছে, তারা এখন সত্যি ডিপ্রেশনে চলে যাচ্ছে। কেউ বাইরে, আমাকে কেউ বলছে দাদা বাইরে চলে যাচ্ছে কাজে, কেউ কেরালা চলে যাচ্ছে। আমাদের এখানে না শিল্প আছে, না কোনো ইন্ডাস্ট্রি আছে, বাইরে কাজে চলে যাচ্ছে। এখন এই বেকার যারা শিক্ষার্থী আছে, এরা তো পুরো মানে ফুল ডিপ্রেশনে চলে যাচ্ছে। এদের তারা যে বাইরে কাজে যাচ্ছে সেটাও তো হয়তো উপযুক্ত মূল্য পাচ্ছে না। একটা ছেলে বিএ বা এমএ করার পরে বা বিএসসি এমএসসি করার পরে তাকে গিয়ে হয়তো পোর্টারের কাজ করছে বা কোনো জোগালদারের কাজ করছে, ফলে তার যে নলেজ, তার প্রপোর্শনের মজুরি তো সেখানে কেউ পাচ্ছে না। উপায় নেই দেখে সে যেতে বাধ্য হচ্ছে। তার ফলে যে যাচ্ছে তার মধ্যেও ডিপ্রেশন আসবে, কারণ সে যেটা যোগ্য সেটা সে পাচ্ছে না।
মানে সেই অ্যাডাম স্মিথের আমরা ইকোনমিক্সের থিওরি পড়েছিলাম না, যে একটা খেতে মানে একটা বাড়িতে 5 জন লোক আছে, খেতে 2 জন লোক কাজ করলেই হয়, কিন্তু বাড়িতে যেহেতু 5 ছেলে 5 জনই গিয়ে খেতে কাজ করছে, তো ইটস আ হিডেন এমপ্লয়মেন্ট। 2 জন হলেও এই কাজ হতো, 5 জন হতে কিন্তু কাজ বাড়তি হচ্ছে না। ওই 3 জন যদি অন্য জায়গায় কাজ করতো, বাড়তি রেভিনিউ আসতে পারতো, পরিবারের বাড়তি ইনকাম হতো, কিন্তু নেই জায়গা, তাই 5 জনই গিয়ে ওই ক্ষেতের মধ্যেই কাজ করছে। আমাদের অবস্থাও তাই হচ্ছে, যে একটা এমএসসি পাস ছেলে বিএলডি করে নিয়ে ডিএলডি করার পরে তাকে বাইরে চলে যাচ্ছে মহারাষ্ট্রে গিয়ে, সে হয়তো একটা কোনো প্রত্যন্ত গ্রামে গিয়ে একটা টিচারের কাজ করছে, তাও কন্ট্রাক্টে কোনো জায়গায় চাকরি পাচ্ছে। ভাবতেও না, আজকে বিহারে আমাদের এখান থেকে হাজার হাজার ছেলে মেয়ে যাচ্ছে বিহারে পরীক্ষা দিতে, টিচারের পরীক্ষা দেওয়ার জন্য লক্ষ লক্ষ নিয়োগ হচ্ছে। আগে বিহার থেকে আসতো পশ্চিমবঙ্গে, বিহার থেকে ঝাঁকে ঝাঁকে লোক পশ্চিমবঙ্গে চাকরির জন্য আসতো। এই জুট মিল গুলো ভরা ছিল আমাদের এখানে, এই গঙ্গার 2 পারে যে জুট মিল গুলো প্রচুর মানে শ্রম মানে কি বলবো মানে কি বলে এটাকে জেনারেট করতো, মানে চাকরি জেনারেট করতো, জব জেনারেট করতো, এমপ্লয়মেন্ট জেনারেট করতো। আর কিছুগুলো কি অবস্থা, এটা হচ্ছে আমাদের কমিউনিস্টদের অবদান। যত জুট মিল ছিল সবকটাকে ইউনিয়ন বাজি করে বন্ধ করিয়ে কমিশনকে মালিকের সঙ্গে সেটিং করেছি, ইউনিয়নের সঙ্গে সেটিং করে ক্ষতি তাদের হয়েছে, ক্ষতি শ্রমিকদের হয়েছে। কিন্তু যে বাংলায় আগে বিহার থেকে লোক আসতো, সেই বাঙালিদের এখন যেতে হচ্ছে বিহারে টিচারের পরীক্ষা দেওয়ার জন্য। স্টেশনে গিয়ে তারা পড়ে থাকছে, রাতের পর রাতে স্টেশনেই ঘুমাচ্ছে, গিয়ে সকালে পরীক্ষা দিয়ে রাতে ব্যাক করছে, উইদাউট টিকিটে যাচ্ছে, পুলিশের বাড়ি খাচ্ছে, কিন্তু তাও যাচ্ছে, কারণ তাকে তো টিকে থাকতে হবে, পরিবারকে তো সাপোর্ট দিতে হবে। তো এই হচ্ছে আমাদের 34 বছর আর 15 বছর ধরে শিকড় গিরে বসে থাকা সরকারের। অথচ আমাদের মুখ্যমন্ত্রী প্রতিটা ক্ষেত্রেই বলছেন আমাদের পশ্চিমবঙ্গ কর্মসংস্থান ভারতের মধ্যে প্রথম, ইন্ডাস্ট্রির দিক থেকে প্রথম। আগে আমি দেখছিলাম কোথাও বোধহয় নবান্নে বোধহয় প্রেস কনফারেন্স হচ্ছিল আজকেই ঘন্টাখানেক আগে, তিনি বলছেন পশ্চিমবঙ্গ সম্বন্ধে একটা ব্যাড ইমপ্রেশন গোটা রাজ্যে হয়ে গেছিল। তারপর তিনি পশ্চিমবঙ্গের আবার সেই ইমপ্রেশন ফিরিয়ে নিয়েছেন। সেই বলতে বলতে রবীন্দ্রনাথের কথা বললেন, বিবেকানন্দের কথা বললেন, নেতাজি সুভাষের কথা বললেন, তারপরে গান্ধীর কথাও বললেন। আমি হয়তো গান্ধীকে কখন পশ্চিমবঙ্গে টেনে আনলেন উনি আবার, যে উনি গান্ধীকেও টেনে এনেছেন। উনি আনতেই পারেন, 2-3 লাখ চাকরিও দিতে পারেন, গান্ধীকেও টেনে আনতে পারেন, উনি অনেক কিছু পারেন। কিন্তু এই হচ্ছে পরিণতি, যদি একটা সরকারকে আমরা না বদলাই নির্দিষ্ট অন্তর, কার একটা কথা আমার নাই হতে হয়, এই কোটটা হয়তো করা উপযুক্ত হবে না, কিন্তু কারোর একটা কোট আমি পড়েছিলাম যে পলিটিশিয়ান এবং ডায়পার দুটোকেই মাঝে মাঝে বদলানো উচিত, এবং যে কারণে তাদের ব্যবহার সেই কারণেই বদলানো উচিত। আপনি কেমন পশ্চিমবঙ্গের স্বপ্ন দেখেন? কেমন পশ্চিমবঙ্গ হওয়া উচিত একজন পশ্চিমবঙ্গবাসী হয়ে, একজন বাঙালি হয়ে কেমন বাংলা স্বপ্ন দেখেন? প্রথমত আমি পশ্চিমবঙ্গের বাইরে বড় স্বপ্ন আরো দেখি, যেটা পশ্চিম থাকবে না, শুধু বঙ্গ থাকবে। 47 সালে যে বিভাজনটা হয়েছিল, মাতৃভূমির বিভাজন, আমি স্বপ্ন দেখি সেটাও আমরা একদিন নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো। আমাদের চিকেন নেক নিয়ে থ্রেট থাকবে না, আমাদের সুন্দরবনে জেলেদের নিয়ে থ্রেট থাকবে না, এরকম একটা বঙ্গের আমি স্বপ্ন দেখি। তবু যদি আজকে বর্তমান পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ নিয়ে বলি, এমন একটা জায়গার স্বপ্ন দেখি যেখানে ধর্মের নামে, জাতের নামে কোন রকম বিভাজন বা শোষণ হবে না। আমি যখন আত্মদ্বীপ শুরু করেছিলাম, আমি একটা লাইনে আমার মতো রেখেছিলাম, কারুর দূষণ নয়, কারুর শোষণ নয়। যে যোগ্য সে যেন বঞ্চিত না হয়, যে অযোগ্য সে যেন সুবিধা না পায়। এবং সেখানে নাগরিক হিসেবে আমারও, আমি খালি সরকারের দায় দিচ্ছি না, প্রশাসনের দায় দিচ্ছি না, নাগরিক হিসেবে আমারও দায় আছে। জন্য আমাদের দায়িত্ব আর কর্তব্য দুটো সম্বন্ধে আমাদের অবহিত হওয়া উচিত। আমার যেমন কিছু অধিকার রয়েছে রাষ্ট্রের উপরে, সেরকম কিছু কর্তব্যও রয়েছে, সেগুলো যদি আমরা পালন না করি, কারণ একজনের কর্তব্য আর একজনের অধিকার এটা পরস্পরের সঙ্গে সম্পৃক্ত। সেই জন্য আমরা যদি সচেতন নাগরিক হই, সুনাগরিক হই, এবং নাগরিক দায়িত্ব গণতান্ত্রিক সমাজে ঠিক মতো পালন করি, তাহলে আমরা এমন সমাজ তৈরি করতে পারবো যেখানে কারোর শোষণ হবে না, কারোর শোষণ হবে না। স্যার, দুর্নীতিমুক্ত বাংলা, এটাই আজকের আমাদের শেষ প্রশ্ন। দুর্নীতিমুক্ত বাংলা অর্থাৎ আপনি যে বাংলা স্বপ্ন দেখছেন, বা আমরা যে বাংলা স্বপ্ন দেখছি, বাংলার শিক্ষিত সমাজ যারা বাংলার স্বপ্ন দেখছে, সেই বাংলা কি আদৌ সম্ভব? এবং সেটাকে যদি সম্ভব হয়, তাহলে সেই বাংলার যদি সম্ভব করতে হয়, তাহলে সবার আগে তো রাজনৈতিক দলগুলোকে শুধরাতে হবে। অবশ্যই সম্ভব, আমি অসম্ভবে বলবোই না, সম্ভব নয় কেন? আজকে আমরা যদি দেখো না, সিম্পল স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, এইগুলো, এখানে করাপশন নেই। কেন নেই? তারা কিছুটি জানে না? প্রাচীন ভারতে আমরা আমাদেরকে সনাতন বলি, তো আমরা হিন্দুরা আমাদেরকে বলি আমরা সনাতন জাতি, আমরা সনাতন ধারায় বিশ্বাস। সনাতন কেন বলা হয়? সনাতন আমাদের এই কারণেই বলা হয়, সনাতন মানে হচ্ছে যেটা প্রাকৃতিক, যেটা ন্যাচারাল। আমরা কখনো নেচারের সঙ্গে, প্রকৃতির সঙ্গে বিরোধে যাইনি,
কিন্তু হিন্দু ধর্ম, যেটা সনাতন ধর্ম, সেটা আমরা প্রকৃতি সহাবস্থান, আমরা নদীকে পুজো করি, পাথরকে পুজো করি, গাছকে পুজো করি, মাটিকে পুজো করি, আমরা পশু পাখিকে পুজো করি। মানে অন্যের কাছে এগুলো খুব আশ্চর্য লাগে, এগুলো কুসংস্কার লাগে, কিন্তু আমরা প্রকৃতিকে এতটাই ভাবি, আমরা কখনোই ভাবি না প্রকৃতিতে মানুষই একমাত্র শ্রেষ্ঠ। আমরা প্রকৃতির প্রত্যেকটা সৃষ্টিকে সম্মান দিই, এই জন্য আমরা সনাতন। এবং এই সনাতন ছিল বলেই প্রাচীনকালে আমাদের দেশে যতদিন না বৈদেশিক আক্রমণ হয়েছে, আমাদের কোনো পাহারাদার প্রথা ছিল না। আমাদের নারীরা গয়না পরে ঘুরে বেড়াতো, পাহারাদার রাস্তার পাশে বসে সোনাদানা বিক্রি হতো, মন্দির অরক্ষিত অবস্থায় থাকতো, প্রচুর ধন সম্পদ সেখানে থাকতো। কারণ আমরা কোনোদিন ভাবিনি যে চুরি করতে হবে বলে। কারণ তাদের শিক্ষা ছিল যে আমি যদি ওরটা চুরি করি, ও তো আমারটা করতে পারে। এটাই হচ্ছে সংস্কার, সনাতনের সংস্কার। কিন্তু যখন বৈদেশিক আক্রমণ হলো, তারা এসে দেখলো তো ভারী মজাদার দেশ, সোনা পড়ে আছে, পাহারাদার নাই, মেয়েরা ঘুরে বেড়াচ্ছে, রক্ষক নেই, মন্দির পড়ে আছে, প্রহরী নেই, এত সম্পদ। তখন তারা লুটতরা শুরু করার পর তখন আমরা উপলব্ধি করলাম যে না, এগুলো রক্ষা করার জন্য প্রহরীর দরকার। তার আগে অব্দি আমাদের এটা আসেইনি মাথায়, যেটা জন্য আলাদা করে পাহারাদার বসাতে হবে। কারণ আমার জিনিস আমার থাকবে, অন্য নেবে না, এটা তো স্বাভাবিক। তো এই জন্য দুর্নীতি মুক্ত যে ব্যাপারটা, সেটা মানসিকতা, সেটা সংস্কার, এবং সেটা শুরু হয় পরিবার থেকে। পারিবারিক সংস্কার। কোনো শিশু যদি দেখে তার বাবা অফিস থেকে পেন নিয়ে আসছে, পেপার ওয়েট নিয়ে আসছে, স্ক্রু নিয়ে আসছে, আঠা নিয়ে আসছে, তাহলে তার মনে এই সম্বন্ধে ধারণা জন্মাবে, এগুলো তো করাই যায়। এইভাবে ছোটবেলার থেকে যে সংস্কার পরিবারে পায়, যে যারা দুর্নীতিতে জড়িয়ে পড়েছে বা দুর্নীতি করেছে, আমি নিশ্চিত তাদের পরিবারের মধ্যে সেই সংস্কার ছিল না। তারা আর্থিকভাবে সমর্থবান পরিবার থেকে আসতে পারে, কিন্তু সংস্কারের দিক থেকে, মানসিকতার দিক থেকে তারা বঞ্চিত ছিল সেই পরিবার থেকে। সেই জন্যে সংস্কারটা দরকার, যেটা প্রথমে পরিবার, তারপর বিদ্যালয়, সেখানে বন্ধু বান্ধবের পরিবেশ, ক্ষেত্র বিশেষে গুরু, যারা গুরুর কাছে যান সেই গুরুদেব, এরকম প্রত্যেকটা স্টেজে একটা করে সংস্কারের দরকার আছে। যদি ঠিক সংস্কার পাই, আমার মনে হয় না যে দুর্নীতিমুক্ত করার জন্য কোনো আইন বা কোনো কিছু করার দরকার আছে। ধন্যবাদ স্যার, আপনার মূল্যবান অনেক কথা, যেগুলো অনেক অনুপ্রাণিত করবে আমাকে এবং আমার যারা শ্রোতা আছে, যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা আছে। তো ভালো থাকবেন, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, অনেক মানে হৃদয় থেকে ভালোবাসা। এবং আবার যদি কখনো আপনাকে অনুসরণ করি বা কখনো যদি আপনাকে চাই যেন পাই, একটু শুধু আশা। ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। ঠিক আছে।